বন্ধুরা, এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি স্বদেশী ও বয়কট আন্দোলন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তবে চলো এখন শুরু করি। স্বদেশী ও বয়কট আন্দোলন সেটা কি? লর্ড কার্জন 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে বাংলা ভাগ কায়েম করেছিলেন। বাংলা ব্যবচ্ছেদের পশ্চাতে লর্ড কার্জনের দূরভিসন্ধি বাঙালিরা ধরে ফেলে। তারা বুঝতে পারে যে লর্ড কার্জন বাংলা ভাগ করে হিন্দু মুসলিম ঐক্যে ফাটল ধরাচ্ছেন। হিন্দু বাঙালিগণকে উভয় বাংলার সংখ্যালঘুতে পরিণত করে তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক মৃত্যুর পথে ঠেলে দিচ্ছেন। কলকাতার উকিল, শিক্ষক, ডাক্তার প্রভৃতি যারা জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তারা পূর্ব বাংলার চাকরি ও ব্যবসা থেকে বঞ্চিত করে তাদের ধ্বংসের ব্যবস্থা করছেন। সর্বোপরি বাঙালিগণ জাতীয় কংগ্রেসে যে উগ্রতা ছড়িয়েছিল তা নষ্ট করার জন্য কংগ্রেসকে সমাধি দেওয়ার চেষ্টা কার্জন বহুদিন থেকে করে আসছিলেন এবং এই বঙ্গ ব্যবচ্ছেদের দ্বারা তার সেই অভিসন্ধি সার্থকতার রূপ পায়। কার্জনের রাজনৈতিক অস্ত্রাঘাতের বেদনায় জাতি শিহরিয়া ওঠে। বেদনা হইতে জাগে ক্রোধ। শেষ পর্যন্ত ক্রোধ প্রতিশোধ ও প্রতিজ্ঞায় পরিণত হয়। বাঙালি নতশিরে কার্জনের বিধান মেনে নিতে অস্বীকার করে। তারা বাংলা ভাগকে বঙ্গভঙ্গ নাম দেয়। জাতীয় নেতা সুরেন্দ্রনাথ তার বেঙ্গলি পত্রিকায় একটি গভীর বিপদ শিরোনাম দিয়ে বঙ্গভঙ্গের পরিণাম সম্পর্কে জাতিকে সতর্ক করে দেন। ক্রমে সন্ধ্যা, সঞ্জীবনী, হিতবাদী প্রভৃতি পত্রিকা বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র জনমত সৃষ্টি করে। এমনকি কলকাতা স্টেটসম্যান, লন্ডনের ডেইলি নিউজ, বন্দে মাতরম প্রভৃতি পত্রিকাগুলি জনমত উপেক্ষা করে বঙ্গ ব্যবচ্ছেদের পরিণাম সম্পর্কে সরকার সাবধান করে দেয়। বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলায় প্রায় 2000 সভা অনুষ্ঠিত হয়। গ্রাম গঞ্জে শহরে সর্বত্র তীব্র ধিক্কার জানানো হয়। ধনী দরিদ্র, হিন্দু মুসলিম সকল শ্রেণীর লোক প্রতিবাদে সামিল হয়। সুরেন্দ্রনাথ এই আন্দোলনে নেতৃত্ব দেন। তার পাশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আনন্দমোহন বসু, বিপিনচন্দ্র প্রভৃতি এসে দাঁড়ান। সর্বশক্তি দিয়ে বঙ্গভঙ্গ রোধ করা আয়োজন করা হয়। সুরেন্দ্রনাথ সরকারকে সতর্ক করে বলেন যে এখনও সরকার যদি মত না পাল্টান তবে সমগ্র দেশে আগুন জ্বলবে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দমাবার জন্য পূর্ব বাংলার মুসলিম সম্প্রদায়কে বঙ্গভঙ্গের সমর্থনে আনার চেষ্টা করেন। তিনি তাদের বোঝান যে ঢাকা নতুন প্রদেশের রাজধানী হলে তাদের নানাবিধ চাকুরি ও জীবিকার সুযোগ হবে। ঢাকার নবাব সলিমুল্লাহকে তিনি নিজ পক্ষে আনেন, কিন্তু বাংলার মুসলিম জনগণের একাংশ কার্জনের কূটচালে বিভ্রান্ত হননি। মৌলভী আব্দুল রসুলের সভাপতিত্বে কলকাতার রাজাবাজারে এক মহতী জনসভার দ্বারা মুসলিম ভ্রাতাগণ বঙ্গভঙ্গের বিরুদ্ধে ধিক্কার জানান। তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে পূর্ণ সমর্থন জানান। বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই প্রথম পর্যায়ের প্রতিবাদ আন্দোলনের পালা সাঙ্গ হয়। ক্রমে এই আন্দোলন চরমপন্থীগণের হাতে চলে যায়। বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার, শ্রী অরবিন্দ ঘোষ প্রভৃতি আন্দোলনের পুরোভাগে এসে দাঁড়ান। বাঙালি জাতি বিলাতি মাল বয়কট করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন গঠন করে। ইংরেজ জাতিকে হাতে না মেরে ভাতে মারার ব্যবস্থা করা হয়। স্বদেশী দ্রব্য ব্যবহার এবং বিলাতি মাল বয়কটের কথা বহুদিন নেতারা
বলিতেছিলেন। ডক্টর নবগোপাল দাসের মতে 1849 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে প্রভাকর পত্রিকায় সর্বপ্রথম স্বদেশী দ্রব্য ব্যবহার ও বিলাতি মাল বর্জনের কথা পুনার গোপালরাও দেশমুখ বলেন। এরপর নৌরোজি ও রানারেও স্বদেশী ও বয়কটের কথা বলেন। বাংলায় শ্রী ভোলানাথ চন্দ্র 1867 খ্রিস্টাব্দে এর কথা বলেন। সুতরাং স্বদেশী বয়কটের আদর্শ অজ্ঞাত ছিল না, কিন্তু বঙ্গভঙ্গ উপলক্ষে বাংলায় এই দুই নীতি ব্যাপক প্রয়োগ আরম্ভ হয়। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার মিত্র বিলাতি মাল বয়কটের আহ্বান জানান। বয়কট আন্দোলন ছিল একটি অর্থনৈতিক হাতিয়ার। অষ্টাদশ শতকের শেষ দিক থেকে ভারতীয় শিল্পগুলিকে ধ্বংস করে ইংরেজ ভারতের বাজার তার কারখানায় তৈরি বিলাতি মাল বিক্রয়ের ব্যবস্থা করে। তদবধি ভারত থেকে ইংরেজরা অবাধে মুনাফা লুটতে থাকে। বিলাতি মাল বয়কট করে সর্বপ্রথম ইংরেজের এই মুনাফাবাজিতে আঘাত হেনে তাদের এই বয়কটে তাদের এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। আবেদন নিবেদন নয়, আত্মশক্তিতে জাতিকে প্রতিরোধের করতে বলা হয়। বয়কট হলো বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিষ্ক্রিয় প্রতিরোধের দ্বিতীয় অধ্যায়। বয়কটের প্রস্তাব সমগ্র বাংলায় গভীর আগ্রহের সঙ্গে গৃহীত হয়। খুলনার বাগেরহাটে এক বিরাট জনসভায় সর্বপ্রথম বিলাতি পণ্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। লালমোহন ঘোষ অমৃতবাজার পত্রিকার দ্বারা বিলাতি কাপড় বয়কট করে বিলাতের ম্যানচেস্টারের কাপড়ের কলগুলিকে অচল করে দিতে পরামর্শ দেন। 1905 খ্রিস্টাব্দে 7ই আগস্ট কলকাতার টাউন হলে এক মহতী জনসভা আহ্বান করা হয়। কলকাতার ছাত্র সমাজ বন্দে মাতরম, বঙ্গভঙ্গ রদ করো ধ্বনি দিয়ে এই সভায় হাজির হয়। লোকের চাপে হলের বাইরে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিলাতি পণ্য বয়কটের প্রস্তাব সর্বসম্মতিক্রমে নেওয়া হয়। এরপর বাংলার সর্বত্র দাবানলের মতো বিলাতি মাল বয়কট ছড়িয়ে পড়ে। ছাত্র সমাজ স্কুল কলেজ ছেড়ে বিলাতি কাপড়ের দোকানের সামনে পিকেটিং আরম্ভ করে। বিলাতি কাপড়, চিনি, লবণ, সিগারেট, কাচের চুড়ি প্রভৃতি সকল দ্রব্যই বয়কট করা হয়। ব্রাহ্মণ পুরোহিতগণ বিলাতি জিনিসে তৈরি মিষ্টান্ন পূজায় ব্যবহার নিষিদ্ধ করেন। ধোপাগণ বিলাতি কাপড় কাচা বন্ধ করে। মুচিরা বিলাতি জুতো মেরামত করিতে অস্বীকার করে। এইভাবে সকল শ্রেণীর লোক বয়কট আন্দোলনে সামিল হয়। ইংরেজের প্রতিষ্ঠিত স্কুল কলেজ ছেড়ে দলে দলে ছাত্ররা বের হয়ে আসে। উকিল ও ব্যারিস্টারগণ আদালতে ওকালতি বন্ধ করেন। জেলা বোর্ড, পঞ্চায়েত ও পৌরসভাগুলির সভ্যপদ ত্যাগ করা হয়। এইভাবে ইংরেজের অর্থনীতি ও শাসনযন্ত্রকে অচল করবার চেষ্টা চালানো হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের তৃতীয় পর্যায়ে স্বদেশী আদর্শ গৃহীত হয়। স্বদেশী আন্দোলন বলতে বিলাতি জিনিসের বদলে দেশে তৈরি জিনিস ব্যবহারের কে বোঝায়। এটা ছিল বয়কট আন্দোলনের পরিপূরক। বয়কট ছিল বিলাতি দ্রব্য বর্জন এবং স্বদেশী ছিল দেশীয় দ্রব্য গ্রহণ। বয়কট ছিল নেতিবাচক, স্বদেশী ছিল ইতিবাচক। এর আগে হিন্দু মেলায় নবগোপাল মিত্র ও রাজনারায়ণ স্বদেশীর আদর্শ প্রচার করেছিলেন। বঙ্গভঙ্গ উপলক্ষে স্বদেশী দ্রব্যের ব্যাপক ব্যবহার আরম্ভ হয়। তাতেও ভারতের কলে তৈরি মোটা কাপড় লোকে স্বদেশী হিসাবে ব্যবহার করে। বাংলার চারণ কবি মুকুন্দ দাস বাংলার গ্রামে গ্রামে ঘুরে ছেড়ে দাও রেশমি চুড়ি, বঙ্গনারী কবু হাতে আর পড়ো না গান গেয়ে বাংলার মাতৃজাতিকে জাগিয়ে তোলেন। গৃহিণীগণ বিলাতি মিহি কাপড় ছেড়ে
মোটা কাপড় অঙ্গে ধারণ করেন। আহমেদাবাদ, বোম্বাইয়ের দেশি কাপড়ের কলগুলি বাংলায় কাপড় জোগাতে থাকে। বিলাতি ওষুধের বদলে দেশীয় কারখানা বেঙ্গল কেমিক্যাল দেশীয় ওষুধ যোগায়। ছাত্ররা দলে দলে ইংরেজি স্কুল কলেজ থেকে বের হয়ে আসে। বিলাতি শিক্ষা ব্যবস্থার স্থলে জাতীয় শিক্ষা আরম্ভ হয়। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ও ডন সোসাইটি এই বিষয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করেন। সুবোধচন্দ্র মল্লিক ও ব্রজেন্দ্র কিশোর চৌধুরীর দানে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। মাতৃভাষা ও ইংরেজির মাধ্যমে জাতীয় ভাবের সহিত সম্পর্ক রেখে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রস্তাব নেওয়া হয়। জাতীয় কলেজ প্রতিষ্ঠিত হলে শ্রী অরবিন্দ ঘোষ এতে অধ্যক্ষের পদ নেন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন বা বঙ্গীয় কারিগরি বিদ্যালয় স্থাপিত হয়। যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হয়। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই কলেজ পরিণত হয়েছে। স্বদেশী আন্দোলনের প্রভাবে দেশীয় কাপড়ের কল, দেশীয় বীমা ব্যাংকও স্থাপিত হয়। 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কায়েম হলে বাঙালি জাতি অরন্ধন উপবাস করে এর প্রতিবাদ জানায়। হিন্দু, মুসলমান ও দুই বাংলার ঐক্যের প্রতীক হিসাবে রাখি বন্ধন পালন করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ এই উপলক্ষে বাংলার মাটি বাংলার জল গানে বাঙালি হৃদয়কে সিঞ্চিত করেন। এই বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী ও বয়কট আন্দোলন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ভারতবাসীর প্রথম সক্রিয় আন্দোলন। এই আন্দোলনের ব্যাপকতা এবং আবেগ এত তীব্র ছিল যে এটা বাংলায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেয়। বাংলায় বিলেতি দ্রব্যের বিক্রয় ব্যাপক কমে যায়। ম্যানচেস্টারের যন্ত্রকলগুলিতে মন্দা দেখা দেয়। এই আন্দোলনের প্রভাব ক্রমে বাংলার বাইরে ছড়ায়। বাংলার বাইরে মহারাষ্ট্রে তিলকের নেতৃত্বে বয়কট ও স্বদেশী আন্দোলন তীব্র হয়ে ওঠে। তিনি মহারাষ্ট্রে স্বদেশী দ্রব্যের সমবায় ভাণ্ডার গঠন করেন। পুনায় স্বদেশী কাপড়ের কল স্থাপিত হয়। পাঞ্জাবে স্বামী শ্রদ্ধানন্দ, লালা লাজপত রায়, মাদ্রাজে সুব্রহ্মণ্য আয়ার, চিদাম্বরম পিল্লাই এই আন্দোলন ছড়িয়ে দেন। দিল্লিতে সৈয়দ হায়দার রেজা বয়কট ও স্বদেশী আন্দোলন গঠন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার আন্দোলনের চাপে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করেন এবং ভাঙা বাংলা আবার জোড়া লাগে। এই বঙ্গভঙ্গর প্রতিবাদে যে স্বদেশী আন্দোলন হয় তা সংগ্রামী জাতীয়তাবাদকে প্রভাবিত করে। কংগ্রেসের চরমপন্থীগণ আবেদন নীতি ত্যাগ করে স্বরাজ অর্জনের জন্য কংগ্রেসকে স্বদেশী ও নিষ্ক্রিয় প্রতিরোধ বা বয়কট ও স্বদেশী নীতি গ্রহণের জন্য চাপ দেন। কংগ্রেসের বাইরে একদল চরমপন্থী সশস্ত্র বিপ্লবের পথে নেমে পড়ে। বাংলার সংগ্রামী জাতীয়তাবাদ ভারতের জাতীয়তাবাদকে স্বরাজের জন্য সংগ্রামের পথে চালিত করে। স্বদেশী আন্দোলনের চাপে স্বদেশী শিল্পের বিকাশ হয়। বেঙ্গল কেমিক্যাল কারখানা প্রভৃতি জাতীয় শিল্প গড়ে ওঠে। জাতীয় কলেজ স্থাপিত হয়। এটা এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ, রজনীকান্ত ও মুকুন্দ দাস প্রভৃতি নতুন স্বদেশী সঙ্গীত রচনা করেন। এই সঙ্গীতগুলি সাহিত্যের দরবারে চিরদিনের জন্য আদৃত হয়। স্বদেশী আন্দোলনের প্রভাবে যুবশক্তি, ছাত্র ও নারী সমাজ সক্রিয় আন্দোলনে সামিল হয়। এরপর থেকে এরা স্বাধীনতা সংগ্রামের পুরোভাগে থাকেন। সর্বোপরি বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে সন্ত্রাসবাদী আন্দোলন তীব্রতর হয়।
সম্প্রতি সুমিত সরকার নামে এক গবেষক মন্তব্য করেছেন যে বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলনের 4টি পর্যায় ছিল: 1 আত্মশক্তি বিকাশের আন্দোলন, 2 বয়কট বা নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন, 3 স্বদেশী আন্দোলন, 4 সন্ত্রাসবাদী আন্দোলন। শ্রীযুক্ত সরকার বলেছেন যে আন্দোলনটি মুখ্যত মধ্যবিত্তর মধ্যে সীমাবদ্ধ ছিল। এই আন্দোলন হিন্দু ধর্মের প্রভাব পড়ায় অন্য সম্প্রদায়ের পক্ষে এই আন্দোলনে সামিল হওয়া সম্ভব হয়নি। এই আন্দোলন কোনো ভূমি সংস্কার বা শ্রমিকদের জন্য কোনো দাবি না থাকায় কৃষক ও শ্রমিকেরা আন্দোলনে তেমন আগ্রহ দেখায়নি। যা হোক, এই আন্দোলন ব্রিটিশের বিরুদ্ধে প্রথম সক্রিয় আন্দোলন ছিল, এতে সন্দেহ নেই। বাংলার বাইরে এই আন্দোলনের ঢেউ ছড়ায়, কংগ্রেসের ভিতর চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব হয়। পার্সিভাল স্পিয়ারের মতে ব্রিটিশ সাম্রাজ্যের ন্যায্যতা সম্পর্কে ভারতবাসীর আস্থা চিরতরে নষ্ট হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।